রাজধানীবাসীকে মেট্রো রেলের অভিবাদন। রাজধানীর উত্তরা থেকে মিরপুর পর্যন্ত আনুষ্ঠানিক ট্রায়াল রান, উচ্ছ্বসিত নগরবাসী। খুবই ভালো লেগেছে। অবশ্যই আমার ট্রেনটাকে উঠতে মন চাচ্ছিল। চোখের সামনে দিয়ে মেট্রো রেল দেখতে পেরেছি, অনেক ভালো লেগেছে। এখন মনে হচ্ছে যে একটা বেটার ফিচার হবে। কক্সবাজারের সাগরের বুকে দেশের সবচেয়ে বড় রানওয়ে নির্মাণ শুরু হবে। আন্তর্জাতিক ফ্লাইটের রিফুয়েলিং পয়েন্ট, বৈশ্বিক যোগাযোগের কেন্দ্রে পরিণত হওয়ার আশা। 13 দিন এগিয়ে চিত্রনায়িকা পরিমণির জামিন শুনানি মঙ্গলবার। রিমান্ডের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আইন ও সালিশ কেন্দ্রের আবেদন। ঘন্টায় 240 কিলোমিটার বেগে যুক্তরাষ্ট্রের লুইজিয়ানায় হারিকেন আইডার আঘাত, ভারী বৃষ্টি ও জলোচ্ছ্বাস, নিরাপদে প্রবাসী বাংলাদেশিরা। দেখছিলেন শিরোনাম, প্রবাসী সময়, সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। মেট্রো রেলের স্বপ্ন এখন বাস্তব। বাংলাদেশে প্রথমবারের মতো বৈদ্যুতিক ট্রেনের ট্রায়াল রান হলো। রোববার সকালে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের উদ্বোধনের পর চলে রাজধানীর উত্তরা থেকে মিরপুর পর্যন্ত। সব ঠিকঠাক থাকলে আগামী বছরের ডিসেম্বরে খুলে দেয়া হবে জনসাধারণের জন্য। স্বপ্নযাত্রার বিস্তারিত জানিয়েছেন রিপোর্টার রাশেদ লিমন ও রাশেদ বাপ্পি, আর ছবি তুলেছেন সালাউদ্দিন লিয়া, মিজানুর রহমান ও বাবুল মিয়া। নতুন এক স্বপ্নযাত্রার শুরু। ঘড়ির কাঁটায় বেলা 11:50। ডিপো থেকে বেরিয়ে ভায়াডাক্টের পথে স্বপ্নের মেট্রো রেল। মিনিট দুয়েক বাদে সে মাহেন্দ্রক্ষণ। সবুজ পতাকার সংকেত যেন জানিয়ে দিল, এগিয়ে যাও বাংলাদেশ। অগ্রযাত্রার এই পথের সারথি রাজধানীবাসীর দীর্ঘদিনের জমে থাকা আকাঙ্ক্ষা আর অপেক্ষা। শুরু হলো আনুষ্ঠানিক ট্রায়াল রান, আর বাকি কয়েকটা ধাপ, তারপরেই স্বপ্নটা ধরা দেবে হাতের মুঠোয়। রাজধানীর উত্তরা থেকে মতিঝিল 20.1 কিলোমিটার, এই পথে থাকবে 16টি স্টেশন। এরপর আরও 1.5 কিলোমিটার পথ যুক্ত করবে কমলাপুর। প্রথম দিনে এই আনুষ্ঠানিকতায় উত্তরা উত্তর, মধ্য ও উত্তরা দক্ষিণ পেরিয়ে গন্তব্য পল্লবী। প্রথম পর্যায়ে 6 মাসে এই পারফরমেন্স টেস্ট, 3 মাসের সমন্বিত ট্রায়াল, 5 মাসের যাত্রীবিহীন পরীক্ষা শেষে বাণিজ্যিক কার্যক্রম। সমানতালে চলবে বাকি কাজও। আর এই কর্মযজ্ঞ শেষে আনুষ্ঠানিক উদ্বোধন 2022-এর বিজয়ের মাসে। সমালোচকরা সমালোচনা করবে, অপপ্রচার করবে, কিন্তু আমরা জবাব দেব কাজ দিয়ে। আগামী বছর জুনে আমরা পদ্মা সেতুর উদ্বোধন হবে, এরপর কর্ণফুলী শেখ মুজিবুর রহমান টানা, এবং বছর শেষে ইনশাল্লাহ শেখ হাসিনার অগ্রাধিকার প্রকল্প এমআরটি লাইন 6 তিনি নিজেই শুভ উদ্বোধন করতে পারবেন। প্রথম দিনের পারফরমেন্স টেস্টের গতি ছিল 25 কিলোমিটার। এক নতুন অগ্রযাত্রার শুভ সূচনা। শেষ হাসিটা হাসতে হয়তো অপেক্ষা করতে হবে আসছে বছর ডিসেম্বর পর্যন্ত। এই যাত্রায় প্রথম পর্বের এই আনুষ্ঠানিকতার শেষ প্রান্তে, অর্থাৎ 4.5 কিলোমিটার দূরে রয়েছেন সহকর্মী রাশেদ বাপ্পি। অবশেষে দৃষ্টি সীমানায় স্বপ্নের মেট্রো রেল। উত্তরার দিয়াবাড়ি ডিপো থেকে 11:52 যাত্রা করে প্রথমে উত্তরা উত্তর, পরে উত্তরা সেন্টার হয়ে ট্রেন পৌঁছায় উত্তরা দক্ষিণ স্টেশনে। ধীরে ধীরে স্বপ্ন ট্রেন এগিয়ে আসতে থাকে মিরপুরের পল্লবী স্টেশনের দিকে, আর একটু একটু করে অবসান হতে থাকে আশপাশের সুউচ্চ ভবনের ছাদে দীর্ঘ সময় ধরে অপেক্ষমান মানুষের প্রতীক্ষার। হুইসেল বাজিয়ে ট্রেনের ভেতর থেকে হাত নেড়ে এলাকাবাসীকে শুভেচ্ছা জানান পরীক্ষামূলক মেট্রো যাত্রার অংশীদারেরা। এলাকাবাসীও ফেটে পড়েন উল্লাসে। ট্রেনটা গেল তখন আমার খুব ইচ্ছা হয়েছিল ট্রেনটা উঠি, কিন্তু ট্রেনটা আমাকে নেয় নাই। এতদিন তো শুধু দেখেছি যে বাস্তবায়ন হচ্ছে, যাই হোক এখন চোখের সামনে দিয়ে মেট্রো রেল আপনার দৃশ্যমান হয়েছে। এখন মোটামুটি আমরা অনেক খুশি। খুবই ভালো লাগতেছে, বিকজ আমরা এটার জন্য কিন্তু কষ্ট অনেক করলাম। মেট্রো রেলের জন্য রাস্তাঘাটের যে অবস্থা ছিল, আমরা অনেক কষ্ট করছি।
এখন মনে হচ্ছে যে একটা বেটার ফিউচার হবে। সোয়া 12টার দিকে ট্রেন পৌঁছায় মিরপুরের পল্লবী স্টেশনে। এরপর কিছুক্ষণ অপেক্ষা শেষে ট্রেন আবার ফিরতি যাত্রা করে উত্তরার দিয়াবাড়ি ডিপোর উদ্দেশ্যে। এই জিনিসটা হয়েছে আমাদের মনে করেন এখন আসা যাওয়ার জন্য খুবই মনে করেন কি ভালো হবে। মিরপুর থেকে আপনার মসজিদ পর্যন্ত যেতে আগে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগতো। যদি একদম ফুললি কার্যক্রম শুরু হয়ে যায় সেক্ষেত্রে মানুষ 20 থেকে 25 মিনিটের মধ্যে মসজিদ যেতে পারবে। মেট্রো রেলের পরীক্ষামূলক চলাচলের আনুষ্ঠানিক উদ্বোধন আশার সঞ্চার করেছে রাজধানীবাসীর মনে। পাশাপাশি বৈদ্যুতিক ট্রেনের যুগে বাংলাদেশের এই প্রবেশে খুশি সারা দেশের আপামর জনতা। এবার আর চুপি সারে নয়, অনেকটা ঢাকঢোল পিটিয়ে হুইসেল বাজিয়ে রাজধানীবাসীকে অভিবাদন জানিয়ে গেল স্বপ্নের মেট্রো রেল। যদিও এই স্বপ্নযাত্রার পূর্ণতা পেতে অপেক্ষা করতে হবে আরও কিছু সময়, তবুও আজকের এই পরীক্ষামূলক যাত্রা বার্তা দিয়ে গেল উন্নয়ন, অগ্রগতি আর সম্ভাবনায় অপ্রতিরোধ্য এক বাংলাদেশের। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। কক্সবাজারে সাগরের বুকে দেশের সবচেয়ে বড় রানওয়ে নির্মাণের কাজ শুরু হলো। রোববার সকালে ভিডিও কনফারেন্সে উদ্বোধন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ভৌগোলিক অবস্থান কাজে লাগিয়ে বৈশ্বিক যোগাযোগের কেন্দ্রবিন্দুতে পরিণত করা হবে কক্সবাজারকে। বিমানের রিফুয়েলিং পয়েন্ট হিসেবেও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে জেলাটি। এ সময় বিদেশিদের জন্য কক্সবাজারে আলাদা পর্যটন এলাকা তৈরি করা হবে বলেও জানান তিনি। কক্সবাজার দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের এই জেলা প্রাকৃতিক সৌন্দর্যের অপূর্ব লীলাভূমি। সাগর, পাহাড়, উপকূলীয় দ্বীপ আর বিশ্বের সবচেয়ে বড় সমুদ্র সৈকত সমৃদ্ধ এই জেলার সামনে অবারিত সুযোগ আঞ্চলিক পর্যটন হাবে পরিণত হওয়ার। ভৌগোলিক অবস্থার ফলে কৌশলগত গুরুত্বে পুরো কক্সবাজারকে ঢেলে সাজানোর মহাপরিকল্পনা বাস্তবায়ন শুরু করেছে সরকার। এরই অংশ হিসেবে আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে সম্প্রসারণের কাজ শুরু হয়েছে। এটি বাস্তবায়িত হলে নীল জলরাশি ছুঁয়ে বিমান ওঠানামার সুযোগ তৈরি সময়ের ব্যাপার মাত্র। রোববার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে কক্সবাজার বিমানবন্দরের রানওয়ে সম্প্রসারণ কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। উদ্বোধন আমি ঘোষণা করছি। নান্দনিক এই প্রকল্প সহ পুরো কক্সবাজার ঘিরে উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে বক্তব্য রাখেন সরকার প্রধান। তিনি বলেন, এটি হবে অর্থনৈতিকভাবে লাভবান হবার নতুন সম্ভাবনা। পাশ্চাত্য থেকে প্রাচ্যে বা প্রাচ্য থেকে পাশ্চাত্যে যত প্লেন যাবে খুব স্বল্প সময়ে এখানে এসে নামতে পারবে, রিফুয়েলিং করতে পারবে, যেতে পারবে। আর পাশাপাশি আমাদের এত চমৎকার করে আমরা কক্সবাজারকে সাজাবার পরিকল্পনা নিয়েছি। আমাদের কক্সবাজার এটাকে আরও আধুনিক সুন্দর পর্যটন কেন্দ্র আমরা করব বিশ্বমানের। শেখ হাসিনা বলেন, ভবিষ্যতের কক্সবাজার হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা। তাই আধুনিক পর্যটন কেন্দ্র গড়ে তুলতে বহুমাত্রিক পদক্ষেপ নিচ্ছে সরকার। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলি তাদের সাথে আমাদের যোগাযোগটা বাড়াতে হবে। যোগাযোগ হলে আমাদের ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ হবে। আমরা শুধু এই পশ্চিমাদের দিকে মুখ করে থাকবো না। এই যে মানে স্যান্ডি বিচ যাকে বলে, এটা খুব কম আছে পৃথিবীতে। সেখানে আমরা বিদেশিদের জন্য স্পেশাল জোন করে দেব, যেখানে শুধু বিদেশিরা আসতে পারবে এবং তারা যেতে পারবে। জাতির পিতাকে হত্যার পর ক্ষমতা দখলকারীদের শাসনামলে মানুষ উন্নয়নের মুখ দেখেনি বলেও আক্ষেপ সরকার প্রধানের। জিয়াউর রহমান, এরশাদ, খালেদা জিয়া এরা কেউই বাংলাদেশের স্বাধীনতাও বিশ্বাস করে না, বাংলাদেশের সাধারণ মানুষের উন্নতিতেও বিশ্বাস করে না। তাই যদি করতো তাহলে 12 বছরের মধ্যে আমরা যেটা করতে পেরেছি 21 বছরে তাহলে তারা করতে পারতো, করেনি। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। এদিকে কক্সবাজার বিমানবন্দরের সম্প্রসারিত রানওয়ে নির্মাণের আনুষ্ঠানিক যাত্রায় খুশির জোয়ারে ভাসছে সৈকত শহরের মানুষ। আঞ্চলিক আর্থ সামাজিক উন্নয়নের পাশাপাশি পর্যটন শিল্প বিকশিত হবে আন্তর্জাতিক মানে, সৃষ্টি হবে নতুন নতুন কর্মসংস্থান, এমন আশা স্থানীয়দের। আরও জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। কক্সবাজারকে ঘিরে বাড়ছে স্বপ্ন ও পরিকল্পনার পরিসর। ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে শিল্প সংশ্লিষ্ট সব খাতেই উন্মোচিত হওয়ার অপেক্ষায় নতুন দিগন্ত। এর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে পর্যটন খাত। অর্থ বাণিজ্য ও কর্মসংস্থানের পাশাপাশি অঞ্চলভিত্তিক উন্নয়নের স্বপ্ন দেখছেন সৈকত শহরের মানুষ। কক্সবাজার বিমানবন্দরের রানওয়ে সাগরের সম্প্রসারণ কাজের উদ্বোধন হওয়ায় তাদের মাঝে বইছে খুশির বন্যা। আমাদের জন্য এত বড় উপহার আর হতে পারে না। এটার মধ্যে দিয়ে দেখা যাচ্ছে যে আমাদের কক্সবাজারকে
আধুনিক পর্যটন নগরী করার জন্য ওনার চিন্তা এবং চেতনা। বিদেশি পর্যটকদের যে অবকাঠামোগত সুবিধা, তার প্রাথমিক কাজ হচ্ছে যে ইন্টারন্যাশনাল একটি এয়ারপোর্ট। কক্সবাজারের অর্থনীতি, শিল্প, সাহিত্য, সংস্কৃতি সব কিছুর মানোন্নয়ন ঘটবে। দেশের দীর্ঘতম রানওয়ে নির্মিত হলে কক্সবাজার বিমানবন্দর ঘিরে তৈরি হবে এভিয়েশন হাব, পরিণত হবে প্রাচ্য এবং পাশ্চাত্যের অন্যতম সেতু বন্ধনে। এমনটাই মনে করেন পর্যটন সংশ্লিষ্ট কর্মকর্তারা। ইউএইতে হয়, যেমনটি হয় সিঙ্গাপুরে হয়, সেভাবে আমরা আশা করছি যে আমাদের এই লোকেশনের জন্য অনেক এয়ারলাইন্সই এই রিফিলিংয়ের জন্য এখানে আসবে। এটা একটা রুট, এবং এই রুটে আমাদের টেরিটরির মধ্যে ঢোকার পর থেকে আমাদের টেরিটরি ছাড়া পর্যন্ত প্রত্যেকটা বিমান কিন্তু একটা নির্দিষ্ট ওভারফ্লাইং চার্জ দিতে হয়। এটা থেকে আমরা একটা বড় ধরনের ইনকাম আছে। কক্সবাজার বিমানবন্দর ঘিরে সম্প্রসারিত রানওয়ের নির্মাণে 1569 কোটি টাকার পুরোটাই অর্থায়ন করছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। চিত্রনায়িকা পরিমণি প্রসঙ্গ, মাদক মামলায় 13 দিন এগিয়ে চিত্রনায়িকা পরীর জামিন শুনানি হবে মঙ্গলবার। তারিখ এগিয়ে আনতে হাইকোর্টের আদেশের পর এদিন ধার্য করেন জজ আদালত। তারা আইনজীবীর প্রত্যাশা ইতিবাচক আদেশ পাবেন তারা। এদিকে 3 দফায় পরীকে 7 দিনের রিমান্ডে নেয়ার বৈধতা চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে আবেদন করেছে একটি বেসরকারি মানবাধিকার সংগঠন। 3 দফা জামিন চেয়েও পাননি চিত্রনায়িকা পরিমণি। চতুর্থ দফায় জজ আদালতে জামিন চাইলেও শুনানির দিন ধার্য করা হয় 21 দিন পর 13ই সেপ্টেম্বর। তাতেই ক্ষুব্ধ হন তার আইনজীবীরা, চান উচ্চ আদালতের হস্তক্ষেপ। পরীর আবেদনে 2 দিনের মধ্যে শুনানি করতে রুল জারি করে হাইকোর্ট। উচ্চ আদালতের আদেশ হাতে পাওয়ার পর তারিখ 13 দিন এগিয়ে আনে জজ আদালত। শুনানি হবে মঙ্গলবার। তার আইনজীবীরা বলছেন, পরিমণি কেন জামিন পাওয়ার যোগ্য সে বিষয়টি ওই দিন তুলে ধরবেন তারা। সেই রুলের কপি বিজ্ঞ মহানগর দায়রা আদালতে পৌঁছে আছে। তার প্রেক্ষিতে বিজ্ঞ মহানগর দায়রা আদালত পরিমণি মামলার ফৌজদারি মিস মোকদ্দমাটি নিষ্পত্তি করবেন মর্মে 31/8/2021 তারিখ দিন ধার্য করিয়াছেন বলে আমরা জানতে পেরেছি। এদিকে 3 দফায় এই চিত্রনায়িকাকে 7 দিনের রিমান্ডে নেয়ার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেছেন একটি বেসরকারি মানবাধিকার সংগঠন। স্বপ্রণোদিত হয়ে চাওয়া হয় আদেশ। আদালত বলেছেন, জামিন শুনানির পর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। কোর্টকে দৃষ্টি আকর্ষণ করা হলে কোর্ট বলেছে যে যেহেতু এই বিষয়ে একটা জামিনের প্রেয়ার আছে এবং কোর্ট রুল দিয়েছে, এই রুলগুলো রিটার্ন আসার পরে কোর্ট এই বিষয়টা আবার দেখবেন এবং পরবর্তীতে কোন দিন শুনানি হবে সেই দিন ডেট আমাদেরকে জানাবেন। গত 4 আগস্ট রাজধানীর বনানীর বাসা থেকে পরিমণিকে গ্রেফতার করে র্যাব। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ কর্মসূচিতে হামলার অভিযোগ উঠেছে ছাত্রলীগের বিরুদ্ধে। এই ঘটনায় তাদের অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করেছে ছাত্রদল। যদিও হামলার অভিযোগ অস্বীকার করেছে ছাত্রলীগ। তারা বলছেন, বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে ছাত্রদল। ক্যাম্পাসের ছাত্র সংগঠন ছাত্রলীগ সরাসরি মোটরসাইকেল মহড়া দিয়ে দেশীয় অস্ত্র লাঠি সুটা নিয়ে আমাদের উপরে বিনা কারণে হামলা করেছে। হামলার দায় অস্বীকার করে পাল্টা অভিযোগ করেছে ছাত্রলীগ। তাদের দাবি, পরিকল্পিতভাবে বিশ্ববিদ্যালয়ে উত্তেজনা ছড়াতে চায় ছাত্রদল। তাদের সমস্ত কর্মসূচি সাধারণত সহিংস কর্মসূচি হয়ে থাকে। নিজেদের মধ্যে বিভাজনে লিপ্ত থাকা এটিও তাদের সাংগঠনিক বৈশিষ্ট্যে পরিণত হয়েছে। এটির সঙ্গে ছাত্রলীগের দলীয় সাংগঠনিক কোনো সম্পৃক্ততার সুযোগ নেই, বরং সাধারণ শিক্ষার্থীরা তাদের মধ্যে যে অশুভ অপশক্তির মধ্যে প্রতিরোধের যে চেতনা রয়েছে সেই জায়গা থেকে তারা রাজনৈতিক প্রতিবাদ করেছে। হামলার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে তাদের আইনের আওতায় আনতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দাবিও জানিয়েছে ছাত্রদল। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। জিয়াউর রহমানের সমাধি ইস্যুতে সরগরম দেশের রাজনীতি। আওয়ামী লীগ ও বিএনপি পন্থী আইনজীবীদের পাল্টাপাল্টি কর্মসূচিতে উত্তেজনা ছড়ায় উচ্চ আদালতে। এদিকে মুক্তিযুদ্ধ মন্ত্রী বলেছেন, জিয়ার কবর সহ সব অবৈধ স্থাপনা উচ্ছেদে উদ্যোগ নেবে সরকার। আর জিয়াউর রহমান প্রকৃত মুক্তিযোদ্ধা কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছেন আইনমন্ত্রী। জিয়ার সমাধি নিয়ে বিতর্কের জেরে সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতি ভবনের সভাপতি ও সম্পাদকের কক্ষের সামনে আওয়ামী লীগ বিএনপিপন্থী আইনজীবীদের মুখোমুখি এই অবস্থান। এ সময় দুপক্ষের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনাও ঘটে, উত্তেজনা ছড়ায় আদালত প্রাঙ্গণে।
আওয়ামী লীগের আইনজীবীদের দাবি সমিতিকে রাজনৈতিক কার্যালয় বানাতে দেয়া হবে না। পাল্টা জবাব দিয়েছেন বিএনপির আইনজীবীরা। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতো এমন একজন বীর সেনানী এবং সফল রাষ্ট্রনায়ক সম্পর্কে তার চরিত্রে কালেমানোপনের যে অপচেষ্টা অতি সম্প্রতি রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে করা হয়েছে সেটি অত্যন্ত বিভ্রান্তিমূলক এবং ইতিহাসের মীমাংসিত সত্যের বিকৃতি। জননেত্রী শেখ হাসিনার বক্তব্যকে কটূক্তি করিয়া যে বিবৃতি প্রদান করা হইয়াছে তা সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বক্তব্য নয়। ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল মেজর জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক হিসাবে উল্লেখ করে ইতিহাস বিকৃতি আদালতের রায়ের বিরুদ্ধে গিয়ে ভুল ও বিভ্রান্তিকর বক্তব্য প্রচার করিয়াছেন মাত্র। এদিকে জাতীয় সংসদ ভবনের মূল নকশার বাইরে জিয়াউর রহমানের সমাধিসহ সব অবৈধ স্থাপনা সরিয়ে নিতে সরকার উদ্যোগ নেবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। আর আইনমন্ত্রীর প্রশ্ন, জিয়া প্রকৃত মুক্তিযোদ্ধা কিনা তা নিয়ে। বিএনপির জেনারেল সেক্রেটারি সাহেব নাকি বলেছেন তিনি জিয়াউর রহমানের লাশের ছবি দেখেছেন। তাকে চ্যালেঞ্জ দিচ্ছে, জিয়াউর রহমানের ছবি যদি আপনি দেখে থাকেন মৃত, তাহলে সেটা জাতির সামনে প্রকাশ করুন। ভারতে যাওয়া ছাড়া, জেড ফোর্স নামের একটা ভুয়া বাহিনী ছাড়া এই তার কর্মকাণ্ডে আমরা কখনো দেখি নাই যে তিনি মুক্তিযুদ্ধের চেতনা লালন করতেন। বিএনপির প্রতিষ্ঠাতার কবরে তার লাশ আছে কিনা তা নিয়ে গত কয়েকদিন ধরে আওয়ামী লীগ ও বিএনপি নেতাদের পাল্টাপাল্টি বক্তব্যে রাজনীতির মাঠে উত্তাপ ছড়াচ্ছে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। প্রবাসের সময় আরও থাকছে, ঘন্টায় 240 কিলোমিটার বেগে যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা উপকূলে আঘাত এনেছে 4 মাত্রার হারিকেন আইডা। স্থানীয় সময় রোববার দুপুরে ঘূর্ণিঝড়টি উপকূলে আঘাত হানতে শুরু করে। আইডার কারণে দেখা দেয় ভারী বৃষ্টি ও জলোচ্ছ্বাস। প্রাণহানির আশঙ্কায় আগেই সরিয়ে নেওয়া হয়েছে প্রবাসী সহ স্থানীয় বাসিন্দাদের। নিউ ইয়র্ক থেকে বিস্তারিত সহকর্মী হাসানুজ্জামান সাকির রিপোর্টে। 1850 সালের পর যুক্তরাষ্ট্রের ইতিহাসে লুইজিয়ানা অঙ্গরাজ্যের সবচেয়ে বড় শক্তিশালী হারিকেন আছড়ে পড়েছে। এর আগে কিউবায় লন্ডভন্ড করে দিয়ে গেছে এই আইডা। এখন এই মুহূর্তে বাতাসের গতি লুইজিয়ানা অঙ্গরাজ্য সহ আশপাশের এলাকায় 150 মাইল অর্থাৎ 240 কিলোমিটার বেগে এই মুহূর্তে বাতাসের গতিবেগ, সঙ্গে ভারী বৃষ্টিপাত, সাগর উত্তাল, সর্বত্র জলোচ্ছ্বাসে ছেয়ে গেছে। অনেক আগে থেকেই কেন্দ্রীয় সরকার এবং স্থানীয় সরকারগুলো জরুরি অবস্থা জারি করেছে। ইতিমধ্যে লাখ লাখ মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। Everyone has high anxiety. We decided to stay. I think that partly it's because we just wanted to make sure that other family members that are staying are safe. So লুইজিয়ানা অঙ্গরাজ্যের কোনো বাংলাদেশি এখন পর্যন্ত বাকি নেই উদ্ধার তৎপরতার কাজে। তাদের সবাইকে, সব বাংলাদেশিদেরকে ইতিমধ্যে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। এই মুহূর্তে একটি লন্ডভন্ড করে দিয়ে যাচ্ছে লুইজিয়ানা অঙ্গরাজ্য। বাতাসের বেগ তীব্র, সঙ্গে ভারী বৃষ্টিপাত হচ্ছে, বন্যার একটি ভয়াবহ আশঙ্কা দেখা দিয়েছে। শুধু লুইজিয়ানা অঙ্গরাজ্য নয়, আশপাশের বিভিন্ন অঙ্গরাজ্য এখন লন্ডভন্ড করে দিয়ে যাচ্ছে আইডা। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। দেখছেন প্রবাসের সময়। চলতি বছর ডেঙ্গুর নতুন ধরন সেরোটাইপ 3-তে আক্রান্ত হচ্ছেন বেশিরভাগ মানুষ। এ ধরনের শিশুদের অবস্থাই বেশি জটিল হয়ে পড়ছে। এমনকি এডিসের জীবাণুবাহী মায়ের দুধ পান করে শিশুদেরও আক্রান্ত হওয়ার শঙ্কা রয়েছে। জিনোম সিকোয়েন্স করে এমন তথ্য দিয়েছে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ। এদিকে 24 ঘন্টায় ডেঙ্গুতে মারা গেছেন একজন, আর হাসপাতালে ভর্তি হয়েছেন 252 জন রোগী। আইসিইউ থেকে সাধারণ শয্যা, প্রতিটি আসনে এখন ডেঙ্গু আক্রান্ত শিশু। এমন পরিস্থিতিতে উদ্বেগ বাড়ছে অভিভাবকদের। গড়ে 8 থেকে 10 জন রোগী ঢাকা শিশু হাসপাতালে আসছে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে। চিকিৎসকরা বলছেন, বর্তমান পরিস্থিতিতে ডেঙ্গুতে আক্রান্ত হলে হাসপাতালের কোনো বিকল্প নেই। ওনারা দেখে যে আপনার বাচ্চার তো কন্ডিশন ভালো না, আপনার 4টা ডোনার রেডি রাখেন আর হলো গিয়ে আইসিইউ রেডি রাখেন। যদি কখনো মনে হয় যে প্রস্রাবটা কমে যাচ্ছে, নাক দিয়ে মুখ দিয়ে রক্ত পড়তেছে, বা মনে করেন ইমিডিয়েটলি হাসপাতালে আসতে হবে। হাসপাতালে আসতে যেন দেরি না হয়। এমন পরিস্থিতিতে ডেঙ্গু ভাইরাসের জিনোম সিকোয়েন্সিং এর তথ্য উন্মোচন করেছে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ। সংস্থাটি বলছে, এবার বেশি ছড়িয়েছে সেরোটাইপ 3 ডেঙ্গু, যেখানে রোগীর পরিস্থিতি দ্রুত খারাপ হয়ে যাচ্ছে। মায়ের বুকের দুধ পান করার মাধ্যমে শিশুদের আক্রান্ত হওয়ার শঙ্কা রয়েছে এ ধরনের। বিশ্লেষণকৃত নমুনা সমূহ পর্যবেক্ষণের মাধ্যমে জানা যায়
উক্ত নমুনা ডেঙ্গু ভাইরাসের DENV3 অর্থাৎ সেরোটাইপ 3 এর অন্তর্গত। নগর পরিকল্পনাবিদরা বলছেন, ডেঙ্গুর ভয়াবহতার জন্য জনগণের অসচেতনতা যেমন রয়েছে, তেমনি সময় মতো উদ্যোগ নেয়নি সিটি কর্পোরেশন। সিটি কর্পোরেশন এপ্রিল মে থেকে যে উদ্যোগ নেওয়া দরকার মশা বংশবৃদ্ধির নিধনে, সেটি যেমনি কার্যকর করছে না, যথোপযুক্ত মশক নিধনের ওষুধ ব্যবহার করার ক্ষেত্রে তাদের এবং সেই সঙ্গে নিয়মিততা পরিবীক্ষণের তাদের গাফিলতি রয়েছে। ডেঙ্গু নিয়ন্ত্রণে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন 28 আগস্ট থেকে সপ্তাহব্যাপী আবারও অভিযান শুরু করেছে। সাদাত রহমতুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। দিন গড়ানোর সাথেই বাড়ছে টিকার SMS পেতে বিপুল সংখ্যক মানুষের অপেক্ষা উৎকণ্ঠা। নিবন্ধনের পরও টিকা না পাওয়া মানুষ এখন প্রায় 2 কোটি। এ অবস্থায় অপেক্ষমানদের টিকার প্রথম ডোজ পেতে সময় লাগবে 3 মাসের মতো। এদিকে সবশেষ 24 ঘন্টায় দেশে করোনায় মারা গেছেন 89 জন, মৃত্যু ছাড়িয়েছে 26,000। ফারুক ভাইয়া রবিনের রিপোর্ট। প্রথম ও দ্বিতীয় ডোজ মিলিয়ে কোনো দিন প্রয়োগ হচ্ছে 5 লাখের বেশি টিকা, কিন্তু চাহিদার বিপরীতে এ সংখ্যাও যথেষ্ট নয়। রাজধানীর অনেক স্থানেই নিবন্ধনের পর কেউ 1 মাস, কারো বা অপেক্ষার পালা 1.5 থেকে 2 মাস। আসছে না টিকার জন্য SMS। গত মাসের 26 তারিখে 7 জনের জন্য নিবন্ধন করেছি, কিন্তু একজনেরও SMS এখনো আসেনি। রেজিস্ট্রেশন করার পর আমি টিকিট নিতে পারতেছি না, তো এর মধ্যেও তো আমি আক্রান্ত হতে পারি। গত মাসে করেছি, SMS আসেইনি, আমাদের পরিবারেরও কেউ পায়নি। আমরা তো টেনশনে আছি, কি পাবো কি পাবো না। দেশে এখন পর্যন্ত টিকা পেতে নিবন্ধন করেছেন 3,73 লাখের বেশি মানুষ। এর মধ্যে অন্তত 1 ডোজ হলেও পেয়েছেন এমন মানুষের সংখ্যা 1,81 লাখ। নিবন্ধনের পর টিকার অপেক্ষায় এখন প্রায় 2 কোটি মানুষ, অথচ দিনে প্রথম ডোজ দেওয়া হচ্ছে 2 থেকে 2.5 লাখ। এ হারে টিকা দেওয়া হলে বর্তমানে নিবন্ধিত ব্যক্তিদের প্রথম ডোজ নিশ্চিতেই সময় লেগে যাবে 3 মাসের মতো। অন্যদিকে দেশে বর্তমানে টিকার মজুদ 66 লাখের মতো। যদিও স্বাস্থ্য অধিদপ্তর বলছে সরবরাহ অব্যাহত থাকায় টিকার কোনো সংকট হবে না। সেক্ষেত্রে টিকাদান কার্যক্রমের পরিসর বাড়ানোর ভাবনা অধিদপ্তরের। কেন্দ্রের একটি নির্দিষ্ট সক্ষমতা আছে, সেই সক্ষমতা অনুযায়ী কিন্তু তারা SMS প্রদান করে। যে কেন্দ্রগুলো বা স্টেশনগুলো আছে সেগুলোর সংখ্যা কিভাবে বাড়ানো যায় সেটা নিয়ে আমরা কাজ করছি। মহামারী থেকে সুরক্ষায় দেশের 80% মানুষকে টিকার আওতায় আনার লক্ষ্য ঠিক করেছেন নীতি নির্ধারকরা। ফারুক ভাইয়া রবিন, সময় সংবাদ, ঢাকা। চীন থেকে সিনোফার্মের আরও 3 লাখ টিকা নিয়ে দেশে পৌঁছেছে বিমান বাহিনী। রোববার সন্ধ্যা 6টার দিকে টিকা নিয়ে বিমান বাহিনীর বঙ্গবন্ধু ঘাঁটিতে এসে পৌঁছায় পরিবহন বিমানটি। বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের নিদর্শন হিসেবে এই টিকা পাঠিয়েছে চীনের পিপলস লিবারেশন আর্মি। সামরিক চিকিৎসা সেবা শাখার ডিরেক্টর জেনারেল অফ মেডিকেল সার্ভিসেসের কাছে টিকাগুলো হস্তান্তর করা হয়। এই 3 লাখ ডোজ টিকা সামরিক বাহিনীর সদস্য ও তাদের পরিবারের সদস্যদের মাঝে প্রয়োগ করা হবে বলে জানানো হয়। বাংলাদেশ সশস্ত্র বাহিনীকে 3 লাখ সিনোভ্যাক্সের টিকা দিয়েছে। আমরা গতকাল এই টিকাগুলো আনতে গিয়েছি এবং আজকে আমরা টিকাগুলো নিয়ে ফেরত এসেছি। মূলত বাংলাদেশ বিমান বাহিনী এই ধরনের হিউম্যানিটেরিয়ান অ্যাসিস্ট্যান্স কোভিডের পর থেকেই করে আসছে। এ যাবৎ আমরা 8টি থেকে 9টি মিশন করেছি। এটা কিন্তু আর্ম ফোর্স টু আর্ম ফোর্স দিয়েছে। এই ভ্যাকসিনগুলো আমাদের আর্ম ফোর্সের যত ফ্রন্টলাইনার আছে তার ওই পরিবারবর্গ সহ তাদেরকে দেওয়া হবে। প্রবাসের সময় আরও থাকছেন। ক্যাসিনো কাণ্ডের পর এবার ম্যাচ ফিক্সিংয়ে জড়ালো আরামবাগ। প্রথম বিভাগে অবনমিত ক্লাব, বিভিন্ন মেয়াদে নিষিদ্ধ 14 ফুটবলার ও 4 কর্মকর্তা। আমদানি করা জ্বালানি তেল পরিবহন ও সঞ্চালনে এবার নতুন প্রযুক্তির যুগে প্রবেশ করছে বাংলাদেশ। মহেশখালীর গভীর সমুদ্রে স্থাপন করা হচ্ছে সিঙ্গেল পয়েন্ট মুরিং বা SPM বয়া। নীতি নির্ধারকদের দাবি, ডাবল পাইপ লাইনে তেল খালাস শুরু হলে বছরে সরকারের সাশ্রয় হবে প্রায় 800 কোটি টাকা। আর প্রতিমন্ত্রী বলছেন এর মাধ্যমে দেশের পুরো জ্বালানি তেল নেটওয়ার্কের অটোমেশনের আওতায় নিয়ে আসা সম্ভব হবে। প্রকল্প এলাকা থেকে ফিরে সালাউদ্দিন লিয়ার ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী দেবাশিস রায়। দেশের জ্বালানি চাহিদা মেটাতে প্রতি বছরই বিদেশ থেকে তেল আমদানি করা হয় সমুদ্র পথে। বহির্নোঙরে থাকা জাহাজের তেল লাইটারেজে করে রিফাইনারি পর্যন্ত নিয়ে আসাই সনাতনী তেল পরিবহন ব্যবস্থা। এক্ষেত্রে 1 লাখ মেট্রিক টন তেলবাহী জাহাজ থেকে খালাসে সময় লাগে 11 দিন। অতিরিক্ত জাহাজ ভাড়া আর চুরি সহ পণ্য নষ্ট হওয়ার সিস্টেম লসে বড় লোকসান হয় বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন BPCর।
তেল খালাসে বহির্বিশ্বের মতো বাংলাদেশও এবার প্রবেশ করতে যাচ্ছে সিঙ্গেল পয়েন্ট মুরিং প্রযুক্তিতে। এই প্রকল্পে মহেশখালীর গভীর সমুদ্রে জাহাজ নোঙরের স্থানে বসানো হচ্ছে বিশেষ বয়া। সেই বয়া থেকে জ্বালানি তেল সমুদ্রের তলদেশ দিয়ে যাওয়া ডাবল পাইপলাইনের মাধ্যমে নেওয়া হবে তীরে বানানো স্টোরেজ ট্যাঙ্কে। সমুদ্রের তলদেশ অংশে ১৩৫ কিলোমিটার পাইপ বসানোর কাজ শেষ হয়েছে। অপরিশোধিত তেলের জন্য ৫০,০০০ ঘনমিটারের ৩টি এবং ৩০,০০০ ঘনমিটার ধারণ ক্ষমতার ৩টি ডিজেল রিজার্ভ ট্যাঙ্ক এখন প্রায় প্রস্তুত। বড় জাহাজ যেটা আসবে এসপিএম এর সাথে ওখানে অ্যাঙ্কর করার পরে আমরা সরাসরি পাম্পিং করে আমাদের এই ট্যাঙ্কগুলোতে এটি তেলগুলো আসবে। প্রজেক্টের কমপ্লিশন আগস্ট ২০২২, তার মধ্যে আমাদের সমস্ত কাজ ইনশাআল্লাহ শেষ করব। প্রায় ৭,০০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে এসপিএম। জ্বালানি সচিবের আশা, খরচ কমার পাশাপাশি তেল পরিবহন খাতে নৈরাজ্য কমবে এই প্রযুক্তিতে। যেখান থেকে মোরিংটা হচ্ছে সেই মোরিং থেকে আমরা গোদনাইল পর্যন্ত আমরা আনতে পারবো ভবিষ্যতে। ১ বছরে প্রায় ৮০০ কোটি টাকার লাভ হবে। প্রতিমন্ত্রী জানালেন, তেল পরিবহন ও সঞ্চালন নেটওয়ার্ক অটোমেশনে বড় ভূমিকা রাখবে এসপিএম। তেলকে প্রপার ফ্লোতে রাখার জন্য এটা একটা বড় ভূমিকা পালন করবে। সারা বাংলাদেশ যত ডিপো আছে, টার্মিনাল আছে, তেলের সমস্ত টার্মিনাল সমস্ত কিছু আমরা অটোমেশনের আওতায় নিয়ে আসতেছি। অবশেষে বিদেশ থেকে আমদানি করা জ্বালানি তেল খালাস এবং পরিবহন প্রক্রিয়ায় আধুনিক প্রযুক্তির যুগে প্রবেশ করতে যাচ্ছে বাংলাদেশ। এর ফলে জ্বালানি তেলের পরিবহন খরচ এবং চুরি দুটোই যেমন কমবে, ঠিক একই রকমভাবে জ্বালানি তেল সংরক্ষণের ক্ষেত্রেও সক্ষমতা বাড়বে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের। দেবাশিস রায়, সময় সংবাদ, এসপিএম পাম্পিং স্টেশন, মহেশখালী, কক্সবাজার। আবারও বড় পরিসরে বাংলাদেশের পোশাক খাতে কাজ করার ঘোষণা দিয়েছে ইউরোপের ক্রেতাদের জোট অ্যাকর্ড। শ্রমিক প্রতিনিধির সংগঠন এই উদ্যোগকে সাধুবাদ জানালেও বিপক্ষে দৃঢ় অবস্থান মালিকপক্ষের। অর্থনীতি বিশ্লেষকরাও বলছেন, অ্যাকর্ডের আলাদাভাবে কাজ করার কোনো দরকার নেই বাংলাদেশে। কামরুল হাসান সবুজের রিপোর্ট। বিশ্বের সবচেয়ে বেশি পরিবেশ বান্ধব পোশাক কারখানা এখন বাংলাদেশে। রানা প্লাজা ধসের পর এই অর্জনে বড় ভূমিকা রেখেছে ইউরোপীয় ক্রেতাদের জোট অ্যাকর্ড। তবে ২০১৮-তে তাদের মেয়াদ শেষ হওয়ার পর কাজ চালিয়ে যাওয়া নিয়ে দিন দরবার গড়ায় দেশের সর্বোচ্চ আদালত পর্যন্ত। অবশেষে যে অন্তর্বর্তীকালীন অ্যাকর্ড গঠন করা হয় তারও মেয়াদ শেষ হচ্ছে চলতি মাসেই। সম্প্রতি জোটটি ঘোষণা দিয়েছে শ্রমিকদের স্বাস্থ্য অধিকার নিয়ে আগামী ১ সেপ্টেম্বর থেকে বাংলাদেশে আবারও কাজ শুরু করবে তারা। একে ইতিবাচক হিসেবে দেখছে বৈশ্বিক পর্যায়ে শ্রমিক অধিকার নিয়ে কাজ করা সংগঠন ইন্ডাস্ট্রিয়াল বাংলাদেশ। অ্যাকর্ডের এখনো প্রয়োজন আছে বলে আমরা মনে করি। এই অ্যাকর্ড হচ্ছে সবচেয়ে বেশি প্রাধান্য দিবে স্বাস্থ্যের দিকে। তবে কোনো আলোচনা ছাড়াই অ্যাকর্ডের এই ঘোষণাকে অধ্যত্বপূর্ণ হিসেবে দেখছে শিল্প মালিকদের সংগঠন বিকেএমইএ। প্রত্যেকটা ব্র্যান্ড বায়ারই কিন্তু তার নিজস্ব অডিট ক্লিয়ার না করে কেউ কোনো ফ্যাক্টরিতে কাজ দেয় না। তাহলে এখানে আবার ইন্টারন্যাশনাল অ্যাকর্ডের প্রয়োজনটা কি? ইন্টারন্যাশনালি যেখানে খুশি গিয়ে করেন, কিন্তু বাংলাদেশে আপনাদের আসার কোনো সুযোগ নেই। শিষ্টাচার বিবর্জিত একটা আচরণ তারা করেছে। এটার তীব্র প্রতিবাদ যেমন আমাদের দিক থেকে হচ্ছে, সরকারের পক্ষ থেকে এটার একটা তীব্র প্রতিবাদ হওয়া দরকার বলে আমরা মনে করছি। কর্মী বান্ধব পরিবেশ নিশ্চিতে বাংলাদেশের যে অর্জন, তাতে আর কোনো ক্রেতা জোটের আলাদাভাবে কাজ করার দরকার নেই বলে মত অর্থনীতি বিশ্লেষকদের। আরএমজি সাস্টেনেবিলিটি কাউন্সিল যে কার্যক্রম চালাচ্ছে সেটির কাঠামোর ভিতরেই অ্যাকর্ডের এই নতুন উদ্যোগ অন্তর্ভুক্ত হতে পারে। নতুন করে আলাদা করে এটি উদ্যোগ নেবার প্রয়োজন আছে বলে আমরা মনে করছি না। কারখানার কর্মপরিবেশ উন্নয়ন ও চুক্তি মোতাবেক পণ্য সরবরাহে বিশ্বের রোল মডেল এখন বাংলাদেশ। তার প্রমাণ লিড সনদ সহ আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার স্বীকৃতি। এমন এক শক্ত অবস্থানে এসে এ খাতের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িতদের প্রত্যাশা, সরকার এমন কোনো সিদ্ধান্ত নেবে না যাতে আবারও বিশ্ববাজারে ভাবমূর্তি সংকটে পড়ে মেড ইন বাংলাদেশ। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, নারায়ণগঞ্জ। দেখছেন প্রবাসের সময়, সঙ্গেই থাকুন। টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে পদ্মা যমুনায় বাড়ছে পানি। বগুড়ার সারিয়াকান্দি সহ ৩ উপজেলার নিচু এলাকা প্লাবিত হয়েছে। বাড়িঘরে কোমর পানি, তলিয়ে গেছে ফসলি জমিও। এদিকে শরীয়তপুরেও শত শত মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন।
কয়েকদিনের টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে বেড়েছে যমুনার পানি। এতে বগুড়ার সারিয়াকান্দি, ধুনট ও সোনাতলা উপজেলার 12টি ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বাড়িঘরে ঢুকে পড়েছে পানি। প্রয়োজনীয় সামগ্রী সহ গবাদি পশু নিয়ে নৌকায় করে উঁচু জায়গায় আশ্রয়ের খোঁজে ছুটছেন অনেকেই। খাবার ও বিশুদ্ধ পানির সংকটে মানবেতর দিন পার করছেন শত শত পরিবার। পানির মধ্যে বাড়ি ঘর পড়ে গেছে, মুরগি হয়ে গেছে, আমরা এখন কি করব? বন্যা আসে কোনো সাহায্য পা নাই। সরকার এখন পর্যন্ত কোনো সহযোগিতা পায়নি। 2 টন চাউল পাচ্ছি, কিন্তু এখন দোয়ার সাহস পাচ্ছি না। দ্রুত দুর্গত এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণের আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন। আমাদের জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে তাদের পয় নিষ্কাশন, সুপেয় পানি এবং স্বাস্থ্য বিভাগের মাধ্যমে স্যালাইনের ব্যবস্থা করা হয়েছে। পদ্মার পানি শরীয়তপুর পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জাজিরা ও নড়িয়া উপজেলার 10টি ইউনিয়নের 45টি গ্রামের মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। তীব্র স্রোতে ভেঙে যাচ্ছে গ্রামের সড়কগুলো। নাই, কোনো কিছু নাই, আটতে পারি না, চলতে পারি না, যাইতে পারি না, নৌকা নাই। প্রধান সড়ক ছাড়া যে রাস্তাগুলি আছে পানিতে তলিয়ে গেছে। পানির নিচে বেশিরভাগ এলাকার ফসলি জমি। এতে আগাম ফসলের বীজতলা নষ্টের দুশ্চিন্তায় দিশেহারা কৃষক। আহসানুল করিম, সময় সংবাদ। জয়পুরহাটে চালককে খুন করে ব্যাটারি চালিত অটোরিকশা ছিনতাইয়ের সঙ্গে জড়িত 4 জনকে 2 দিন করে রিমান্ড দিয়েছেন আদালত। এর আগে ছিনতাই হওয়া অটোরিকশাটি জব্দ করে পুলিশ। জয়পুরহাট প্রতিনিধি শাহিদুল ইসলাম সবুজের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। বৃহস্পতিবার বিকেলে ঘোড়াঘাট উপজেলার সিংড়া গ্রামের বাসিন্দা মনোয়ারুল রোজগারের আশায় ব্যাটারি চালিত অটোরিকশা নিয়ে বের হয়। পরদিন সকালে ঘোড়াঘাট থানায় একটি মরদেহের ছবি দেখে পরিবারের সদস্যরা মনোয়ারুলকে শনাক্ত করে। মনোয়ারুলের সংসার জুড়ে 2টি শিশু বাচ্চা আছে, সে তার বউ এখন কিভাবে এই সন্তান দুটি মানুষ করবে? আমার বাচ্চা যেন সুষ্ঠু বিচার হয়। আমি এক বীর মুক্তিযোদ্ধার সন্তান, আমি ন্যায় বিচার চাই সরকারের কাছে। এই ঘটনায় স্বজনরা থানায় মামলা করলে পুলিশ কল লিস্টের সূত্র ধরে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত 4 জনকে গ্রেপ্তার করে। পরে তাদের আদালতে পাঠিয়ে 7 দিনের রিমান্ড আবেদন করলে 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এই ঘটনার সঙ্গে জড়িত অন্যদেরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানায় পুলিশ। আসামিরা স্বীকার করে যে পলাতক সবুজ এবং তারেক নামক 2 জন আসামি উক্ত অটোরিকশাটি ভাড়া করে নিয়ে হাকিমপুরে এসে তাকে চেতনানাশক জুস খাইয়ে ঘটনাস্থলে নিয়ে এসে শ্বাসরোধ করে হত্যা করে। গ্রেপ্তারকৃতরা 7-8 জনের একটি সংঘবদ্ধ ছিনতাই চক্র। এদের বিরুদ্ধে জয়পুরহাটের বিভিন্ন থানায় ছিনতাইয়ের একাধিক মামলা রয়েছে। সময় সংবাদ, জয়পুরহাট। দেখছেন প্রবাসের সময়। এবার প্রবাসের খবর। করোনার বিধিনিষেধ বিরোধী বিক্ষোভে উত্তাল জার্মানি। শনিবার বার্লিনের রাস্তায় নামে সাধারণ মানুষ। তাদের অভিযোগ, করোনা নিয়ন্ত্রণের নামে গত 1 বছর ধরে জার্মানিতে স্বৈরশাসন জারি করেছে মার্কেল প্রশাসন। বিধিনিষেধ তুলে না নিলে লাগাতার সমাবেশের হুঁশিয়ারি দিয়েছেন তারা। জার্মানি বার্লিন থেকে সেই খবর জানাচ্ছেন সহকর্মী বিটু বড়ুয়া। করোনার ডেল্টা ভেরিয়েন্টের কারণে সব ধরনের সমাবেশ আগেই নিষিদ্ধ করেছিল জার্মান প্রশাসন, কিন্তু ম্যার্কেল সরকারের করোনা সংক্রান্ত সব আদেশকে অমান্য করে বরাবরের মতোই শনিবারও রাজধানী বার্লিনে করোনা বিধি বিরোধী সমাবেশ করেছে বিকল্প চিন্তা, মৌলিক দল ও সমমনা আরও 13টি সংগঠন। বরাবরের মতোই রাজধানী বার্লিনের নানা সড়কে করোনা বিরোধী সমাবেশগুলোতে ছিল না মাস্কের কোনো বালাই। সমাবেশকারীদের কাউকেই মানতে দেখা যায়নি কোনো রকম সামাজিক দূরত্ব। এ সময় জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল সহ দুর্নীতিবাজ মন্ত্রীদের পদত্যাগ দাবি করেন বিক্ষোভকারীরা। দেখুন, আমাদের এই মার্কেল প্রশাসন করোনার মাস্ক ও টিকার ক্রয়ের নামে যে লাগামহীন দুর্নীতি করেছে তা ইতিহাস হয়ে থাকবে। এ কারণে আমরা সকল দুর্নীতিবাজ রাজনৈতিক নেতাদের গ্রেফতারের দাবি করছি। সামনে আমরাও নির্বাচন করব। এই নৈরাজ্য চলতে দেয়া যায় না। সমাবেশে 12 থেকে 17 বছরের শিশুদের করোনার টিকা দেওয়ার স্বাস্থ্য অধিদপ্তরের সিদ্ধান্তের বিরুদ্ধেও তীব্র সমালোচনা করা হয়। আমাদের বাচ্চাদের করোনা টিকা দিতে দেব না। করোনা টিকার নামে বাচ্চাদের জেনেটিককে ধ্বংস করার পায়তারা চলছে। এই সিদ্ধান্তের বিরুদ্ধে ইতিমধ্যে আমরা আপিল করেছি। বড়দের যেমন জ্বর কাশি সর্দি হয় তেমনি বাচ্চাদেরও হয়, কিন্তু করোনার নাম দিয়ে মৌলিক স্বাধীনতা, অধিকার
অপহরণ করে জনগণকে দাবিয়ে রাখার অপচেষ্টা আমরা নস্যাৎ করে দেব। দরকার হলে বারবার রাজপথে নামব। তবে নগরীর কয়েকটি সমাবেশে উত্তেজিত সমাবেশকারীরা এক পর্যায়ে পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছুড়লে দুপক্ষের মধ্যেই ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে আহত হয় কমপক্ষে 4 পুলিশ সদস্য, আটক করা হয় অর্ধ শতাধিক বিক্ষোভকারীকে। আজকের সমাবেশ থেকে পুলিশের উপর হামলা করা হয়েছে, বেশ কয়েকজন আহতও হয়েছেন। ইতিমধ্যে আমরা কয়েকজনকে আটক করেছি। এক কথায় আজকের সমাবেশগুলো কোনোভাবেই শান্তিপূর্ণ ছিল না। এদিকে করোনার নিয়ম নীতি না মানায় জার্মানি জুড়ে আবারও বাড়তে শুরু করেছে করোনার সংক্রমণ। দেশটির সংক্রমণ বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের বড়সড় গণজমায়েত এড়ানো না গেলে আবারও ভয়ঙ্কর হয়ে উঠতে পারে করোনা। করোনা থেকে সুরক্ষার নামে শিশুদেরকে ভ্যাকসিন দেওয়ার পরিকল্পনা থেকে যদি ম্যার্কেল প্রশাসন সরে না আসে, তাহলে আরো বড়সড় আন্দোলনের হুমকি বিক্ষোভকারীদের। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। মালয়েশিয়ায় করোনার প্রকোপ আর দীর্ঘ লকডাউনের কবলে পড়ে কর্মহীন হয়ে পড়েছেন বহু প্রবাসী। অনেকের ঘরে নেই বেঁচে থাকার মতো সামান্য খাদ্য। অসহায় প্রবাসীদের সাহায্যে মালয়েশিয়া বাংলাদেশ ফোরাম অ্যাসোসিয়েশন একটি তহবিল গঠনের সিদ্ধান্ত নিয়েছে। মালয়েশিয়া থেকে মোহাম্মদ আব্দুল কাদেরের রিপোর্ট। মালয়েশিয়ায় ক্রমেই বাড়ছে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা। দেশটির বিভিন্ন রাজ্যে চলমান ন্যাশনাল রিকভারি প্ল্যানের প্রথম দফার লকডাউন থাকায় কর্মহীন হয়ে পড়েছেন বহু প্রবাসী বাংলাদেশি। চাকরি হারানোর কারণে দেশে টাকা পাঠাতে পারছেন না অনেকে। ওয়ার্কার থেকে শুরু করে স্টুডেন্ট আমরা যারা আছি প্রত্যেকের পাশে দাঁড়াচ্ছে। আশা করি যে অন্যান্য গ্রুপ যারা আছে তারাও এরকম অসহায় মানুষদের পাশে দাঁড়াবে। সংকটে আছি আমরা, এর জন্য এখানে আসছি কিছু দান নেওয়ার জন্য। সবাই যদি এইভাবে সহযোগিতা করে তাহলে আমরা প্রবাসীরা অনেক শান্তিতে এই দেশে থাকতে পারবো। দৈনিক অথবা সাপ্তাহিক চুক্তিভিত্তিতে কর্মরত প্রবাসীদের পাশাপাশি দেশটিতে থাকা অবৈধ বাংলাদেশিরাও অর্থ ও খাদ্য সংকটে পড়েছেন। অসহায় প্রবাসীদের সাহায্যে মালয়েশিয়া বাংলাদেশ ফোরাম অ্যাসোসিয়েশন একটি তহবিল গঠন করেছে। সেই কার্যক্রমে কম সময়ে সহযোগিতার হাত বাড়িয়ে এগিয়ে এসেছেন সামর্থ্যবান প্রবাসী এবং দেশীয় বিভিন্ন প্রতিষ্ঠান। এ অবস্থায় মানবিক দিক বিবেচনা করে অন্যান্য বাংলাদেশি ব্যবসায়ীদেরও তাদের পাশে দাঁড়ানোর আহ্বান বাংলাদেশি কমিউনিটির। যারা মালয়েশিয়ায় আছেন, আমাদের অবস্থা সম্পন্ন প্রবাসী ভাই বোনেরা, তারা সবাই উন্মুক্ত মনে আমাদের এই ভাইদের জন্য আপনারা সাহায্যের হাত বাড়িয়ে দেন। করোনা শুরু হওয়ার পর অনেকেরই চাকরি না থাকার কারণে তাদের যে খাদ্য সংকট দেখা দিয়েছে, সেখানে মালয়েশিয়া বাংলাদেশ ফোরাম চেষ্টা করছে প্রবাসীদের কাছে যাদের খাদ্য সমস্যা আছে তাদের কাছে খাদ্য পৌঁছে দেওয়ার। মালয়েশিয়ায় করোনার সংক্রমণের শুরু থেকেই প্রবাসীদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বাড়াতে অ্যাসোসিয়েশন বাংলাদেশি ডাক্তারদের সমন্বয়ে গঠন করে অনলাইন স্বাস্থ্য সেবা। সংস্থাটির এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা সংশ্লিষ্টদের। মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ, কুয়ালালামপুর, মালয়েশিয়া। বাংলাদেশ প্রিমিয়ার লিগে পাতানো ম্যাচের প্রমাণ পাওয়ায় প্রথম বিভাগে নামিয়ে দেয়া হয়েছে আরামবাগ ক্রীড়া সংঘকে। একই সাথে আজীবন নিষিদ্ধ করা হয়েছে ক্লাব সংশ্লিষ্ট 4 কর্মকর্তাকে। বাফুফে বিভিন্ন মেয়াদে নিষিদ্ধ করেছে 14 জন দেশি ও বিদেশি ফুটবলারকেও। সেই সঙ্গে 5 লাখ টাকা জরিমানাও করা হয়েছে আরামবাগকে। তবে বাফুফে জানিয়েছে শাস্তির বিরুদ্ধে আপিল করতে পারবে ক্লাবটি। এদিকে পাতানো ম্যাচের অভিযোগ অস্বীকার করেছেন আজীবন নিষিদ্ধ ক্লাব কর্মকর্তা মিনহাজুল ইসলাম মিনহাজ। কয়েক মৌসুম আগেও ঢাকার ফুটবলে অন্যতম পরাশক্তি হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছিল আরামবাগ ক্রীড়া সংঘ। কিন্তু ক্যাসিনো কাণ্ডের পর শুরু হয় দৈন্যদশা। আর্থিক সমস্যায় জর্জরিত আরামবাগের পুরনো সংগঠকরা সমস্যা সমাধানে বিভিন্ন পৃষ্ঠপোষকদের হাতে দায়িত্ব তুলে দেয়। তবে তাতে ক্লাবের ভাগ্যের পরিবর্তন হয়নি, উল্টো এদের মাধ্যমে ব্যাটিংয়ের যাত্রা শুরু হয় আরামবাগে। ঘরোয়া ফুটবলের বিস্ফোরা হিসেবে আগে থেকেই ছিল পাতানো ম্যাচ। চলতি প্রিমিয়ার লিগের লাইভ বেটিং, ম্যাচ ফিক্সিং, ম্যাচ ম্যানিপুলেশন ও অনলাইন বেটিংয়ের অভিযোগ উঠেছিল আরামবাগের বিরুদ্ধে। এশিয়ান ফুটবল ফেডারেশন বিপিএলে বিষয়টির অস্তিত্ব খুঁজে পাওয়ার পরেই আরও গভীরে গিয়ে তদন্তের নির্দেশ দেয়। তদন্ত শেষে বেরিয়ে আসে থলের বিড়াল। আরামবাগের বিরুদ্ধে ওঠা অভিযোগের সুস্পষ্ট প্রমাণ পায় বাফুফের ডিসিপ্লিনারি কমিটি। ফুটবলের স্বার্থে মিনহাজুল ইসলাম মিনহাজ সহ 4 কর্মকর্তাকে আজীবন ও 14 জন দেশি ও বিদেশি ফুটবলারকে দেওয়া হয়েছে বিভিন্ন মেয়াদের সাজা। এরই মধ্যে রেলিগেশনে পড়া আরামবাগকে প্রথম বিভাগে নামিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি করা হয়েছে আর্থিক জরিমানা। তবে ক্লাবটির আপিলের সুযোগও রেখেছে বাফুফে। আরামবাগ ক্লাব সংশ্লিষ্ট খেলোয়াড়, অফিসিয়াল
তাদের বিষয়গুলোতে আসলে খুব স্পষ্টভাবে জিনিসটা প্রতীয়মান হয়েছে এবং সেই আলোকেই আমাদের বিএফএফ ডিসিপ্লিনারি কমিটি ডিসিশন নিয়েছে। এনিবডি ক্যান অ্যাপিল এবং সেটা অ্যাপিল কমিটির জুরিসডিকশন। যদিও অভিযোগ অস্বীকার করেছেন মিনহাজ। পাতানো খেলা হয়েছে কি না হয়েছে এই বিষয়ে তো আমি এখনো ক্লিয়ার না, কোনো কিছুই দেখাইতে পারিনি এখন পর্যন্ত, শুধু আর্থিক সহযোগিতা করছিলাম। অবশ্যই আপিল করব। জরিমানার অর্থ আগামী 1 মাসের মধ্যে পরিশোধ করতে হবে। পারভিন আক্তার, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। রাজধানীবাসীকে মেট্রো রেলের অভিবাদন। রাজধানীর উত্তরা থেকে মিরপুর পর্যন্ত আনুষ্ঠানিক ট্রায়াল রান, উচ্ছ্বসিত নগরবাসী। খুবই ভালো লেগেছে। অবশ্যই আমার ট্রেনটাকে উঠতে মন চাচ্ছিল। চোখের সামনে দিয়ে মেট্রো রেল দেখতে পেরেছি, অনেক ভালো লেগেছে। এখন মনে হচ্ছে যে একটা বেটার ফিচার হবে। ঘন্টায় 240 কিলোমিটার বেগে যুক্তরাষ্ট্রের লুইজিয়ানায় হ্যারিকেন আইডার আঘাত, ভারী বৃষ্টি ও জলোচ্ছ্বাস, নিরাপদে প্রবাসী বাংলাদেশিরা। এই ছিল প্রবাসের সময়ে, সঙ্গে থাকুন সময়।